বাবার জুয়া খেলার প্রতি নেশা ছিল প্রচুর। তার পাশাপাশি মদের নেশাও প্রবলভাবে ছিল। আমি যখন মায়ের গর্ভে 4 মাসের, তখন তিনি আমার মায়ের পেটে লাথি মারে। মায়ের নাকি অনেক রক্ত গিয়েছিল, কিন্তু আমি কিভাবে বাঁচলাম তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। 2 দিন টানা রক্ত গিয়েছিল। সব আল্লাহর ইচ্ছা। আমি মেয়ে হয়ে কেন জন্মে নিয়েছি, ছেলে কেন হয়নি, তাই বলে বাবা নাকি সদ্য গর্ভে থেকে বের হওয়া আমার মায়ের যৌনাঙ্গে লাথি মেরেছিল 2 বার। বড় হয়ে যখন বুঝতে শিখেছি মায়ের মুখে এসব কথার মানে, তখন বাবা নামে নরপশুকে শুধু ঘৃণা করতে শিখেছি। মনে একটা ইচ্ছা আছে এই মানুষ নামে অমানুষটাকে সামনে যদি কোনোদিন দেখে ফেলি, নিজ হাতে খুন করে মনের জ্বালাটা একটু নিভাবো। এই লোকটাকে নিয়ে কেন এত কথা বলছি জানি না। আজ তাকে নিয়ে এইটুকু কথাই আসলো কলমে। আমার ডায়েরিতে লোকটাকে নিয়ে এই প্রথম আর শেষ লেখা। ঘৃণিত একজন বাবা নামক নরপশু। লেখা থামিয়ে মিহু দম নিল। শূন্যে তাকে কিছু ভাবছে, আবার ডায়েরির পাতায় নজর দিয়ে কলম দাবিয়ে দিল। মাকে আজ বড্ড মিস করছি। শুধু গায়ের গন্ধটা যদি নিতে পারতাম, একটাবার যদি জড়িয়ে ধরতে পারতাম। আহ, কি কপালে এলাম দুনিয়াতে। বাবা নামক লোকটা থেকেও নিখোঁজ। আর মায়ের ভালোবাসা পেয়েও আল্লাহ আমার থেকে কেড়ে নিল। একেবারে এতিম বানিয়ে দিল আল্লাহ আমায়। তবুও মুখে আমার হাসি রাখতে হয়, নয়তো চাচু রাগ করে কষ্ট পান। মামুনিও বকাঝকা করে। এ বাড়িতে আমার আদরের অভাব হয় না। হুট করে মিহু লেখা থামিয়ে দিল। মনটা খট করে যেন নড়ে উঠল। জানি না আমার ভালো থাকা হয়ে উঠবে কিনা। কারণ ইহান ভাই আসছে। 10টা বছর পর আবার বাড়ি ফিরছে সে। তার বাড়ি ফেরার সাথে সাথে আমার ভালো থাকাও যেন বিদায় নেবে। যদিও জানি না এখনো সে আগের মতো আছে কিনা, নাকি একটু ভালো হয়েছে। হলে হতেও পারে। মানুষ তো আর সবসময় এক থাকে না। কিন্তু ইহান ভাই আমার সাথে কেন যেন। মিহুর লেখা শেষ করার আগে তার চাচির ডাক পড়ল। মিহু গলা ছেড়ে আসছে বলে ডায়েরি উল্টেই দৌড় দিল। চাচি ডাকছিলে? যা দেখ, ভাবি তোকে ডেকেছিল, তাড়াতাড়ি যা। আচ্ছা। মিহু রেহেলা বেগমের কাছে দৌড়ে গেল। মামনি, তুমি নাকি ডাকছিলে? কত কাজ বলতো। আর একটু পরে আমার ছেলেটা চলে আসবে। আর তুই কোথায় গিয়ে বসে আছিস? আমায় কিছু করতে হবে? তুই ইহানের ঘরটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখ গিয়ে। আমি? হ্যাঁ, তাড়াতাড়ি কর মা। আর সুন্দর করে গুছিয়ে রাখিস। কিন্তু ও আগের মতোই পরিষ্কার গোছানো না দেখলে রেগে যায়। যা মা, যা। হাতে বক্স নিয়ে রেহেলা বেগম চলে গেলেন বিড়বিড় করে। মিহু ঠোঁট উল্টে দম নিল। আকাশ সমান কাজ দিয়ে দিল। এই কাজটা বাদে বাড়ির সব কাজ দিলেও ভালো হতো। 10 বছরে যেই ঘরের ছায়াও দেখিনি, আজ সেই ঘরে নাকি ঢুকতে হবে। তার জিনিসপত্র গোছাতে হবে। আল্লাহ, আস্তে আস্তেই খারাপ দিন শুরু হলো বলে আমার। মনে মনে কত শত কথা বলে মিহু এগিয়ে গেল ইহানের ঘরের দিকে। হাতে একটা ঝাড়ু, কোমরে ওড়না পেঁচানো, ঠিক যেন কারোর সাথে ঝগড়া করতে যাচ্ছে। সামনের চুলগুলি সরিয়ে মিহু দরজায় একটা লাথি দিয়ে খুলল। মুখে তার পৈশাচিক হাসি। কি জানি কি এক বড় কাজ করে খুশি হয়ে উঠেছে সে। ঘরে ঢুকতেই সবার আগে যা চোখের সামনে পড়ে তা হলো ইহানের বড় করে টানানো একটা ছবি। ঠিক বিছানার উপরে লটকে আছে। এটা যে 13 বছরের ইহানের ছবি তা না। এটা বান্দরের মতো তোলা প্রায় বছরখানেক আগের ছবি। গায়ে কুত্তার জিবার মতো কালো কি একটা পরনে, এদিক ওদিক ঝুলছে। চোখে কালো চশমা, মুখে 32 দাঁতের হাসি। মিহু ছবির দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। আবার মনে মনে বলল, মানুষ যেমনই হোক, চেহারা ফেলে দেওয়ার মতো হয় না। যে কোনো মেয়ে গলায় ঝুলে যাবে। যে স্বভাব না জানি কত মেয়ে। মিহু মাথা ঝেড়ে চিন্তা বাদ দিয়ে ছবির দিকে এগিয়ে গেল। মুখে শয়তানি বাঁকা হাসি তুলে তাকালো ইহানের দিকে। ছবির উপর লেগে থাকা ময়লা ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে তুলছে মিহু। মনে মনে কত আনন্দ হচ্ছে তার। গুনগুন করছে আর মনের স্বাদ মেটাচ্ছে। স্বপ্নাও ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মিহুকে চিৎকার করে বলল, আরে করছিস কি মিহু? মিহু ভয় পেয়ে গেল। আচমকা এমন গর্জনে ভয় পাওয়ারই কথা। তার চেয়ে বড় কথা, ওনার গলা শুনলেই মিহু ভয় পেয়ে যায়। কি হলো কাকি? এভাবে কেউ ছবি পরিষ্কার করে? তুই কিনা ইহান বাবার ছবি হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার কর। আমি যদি একটু পরে সে আবার দেখি এমন, তাহলে দেখিস কি হয়। আচ্ছা। স্বপ্ন চলে গেল। বার কয়েক মিহু মুখ মুচড়ালো। বিড়বিড় করে বলতে লাগলো, ও স্বপ্না, ও স্বপ্না রে, তুই ভারী পাজি রে। তোর গলা শুনলে আমার ভেতরটা কাঁপা ওঠে রে। হুম 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 রে। বাড়িতে হইহুল্লোড় শুরু হয়ে গেছে। বাড়ির ছেড়ে বাড়ি ফিরছে পড়া শেষে। সবার মাঝে আনন্দ যেন ধরছে না। প্রতিটা মানুষের মুখে হাসি। ইহানকে তার বাবা আর 2 চাচু মিলে আনতে গেছে। রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবে বলে।
বাড়ির সবাই দরজায় দাঁড়িয়ে আছে। রেহেলা বেগম পারলে গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। ওনার ভেতরের আনন্দটা যদি কেউ দেখত। গাড়ি যেই না গেট দিয়ে এলো, অমনি রেহেলা বেগম দৌড়ে বেরিয়ে পড়েছেন, সাথে বাকি সবাই। ইহান গাড়ি থেকে নামতেই তিনি কেঁদে ছেলেকে জড়িয়ে ধরেছেন। কে বলবে এটা ওনার ছেলে? কত বড় হয়েছে, গলা উঁচু করে মুখ দেখতে হয়। কি সুন্দর চওড়া বুক কাঁধ হয়েছে তার, চেহারায় কি সৌন্দর্য। রেহেলা বেগম ছেলের বুকে পড়ে কেঁদে উঠলেন। ইহান মাকে শক্ত করে ধরেছে দুই হাতে, আমু আমু ডাকছে। রেহেলা কথা বলতে পারছেন না, তিনি কেঁদেই এক করে দিচ্ছেন। ইহানের বাবা আফজাল সাহেব বললেন, ছেলেকে ঘরে ঢোকার সুযোগ দিবে রেহা? স্বামীর কথায় হুঁশ ফিরে ওনার। চোখ মুছে ছেলের বুক থেকে মাথা তুলে ইহান মায়ের কপালে চুমো দিতেই রেহেলার চোখের পানি আবার পড়তে শুরু করেছে। ছেলের চোখ মুখে পারলে শত শত চুমো দিয়ে দেয়। ভাবি, ছেলেটা তো আগে ঘরে ঢুকুক, পরে আদর করবেন যত খুশি, বললেন মিতুন সাহেব। পপি তখন বলে উঠলেন, এত বছর পর বুকের ধন বুকে ফিরেছে, মন তো ব্যাকুল হবে। তুমি এত কথা বলো না তো। সবাইকে থামিয়ে রেহেলা বেগম ইহানকে নিয়ে ভেতরে ঢুকলো। স্বপ্না মুখে তেমন কিছু বলেননি, তবে ইহানকে তিনি বেশ ভালোই বাসেন। এত বছর পর ফিরায় তিনিও খুশি। রেহেলা পপি থেকে তিনি একটু বেশিই খুশি। মনের ইচ্ছা বোধ হয় এতদিনে পূরণের পথে। ইহানকে তার মা ঠান্ডা এক গ্লাস শরবত দিয়েছেন। ভেতর থেকে ইহান আহ বলে শব্দ তুলল। আমও কি বলবো, এতদিন সব ড্রিঙ্ক কোক আজেবাজে খেয়ে মুখ পেট নষ্টের পথে ছিল। এবার দেশি লেবুর টক মিষ্টি শরবতে স্বাদ দৌড়ে ফিরে এসেছে। তার কথা শুনে রেহেলার সাথে সবাই হেসে উঠেছে। আফজাল সাহেব ছেলেকে বললেন, দেখে তো ইহান, সবাইকে চিনতে পারছো কিনা? কি যে বলো না আব্বু, চিনতে পারবো না কেন? উত্তরে তিনি মুচকি হাসি দিলেন। কেউ একজন বলে উঠল, তুমি চিনতে পারোনি, চিনলে কি একবার ডাকতে না? ইহান তাকিয়ে দেখতে পেল তার ছোট্ট কিউট বোনকে। আরে, আমার তিতুন শোনা যে। ওরে বাবা রে, আয় এদিকে আয়। মুখ ফুলিয়ে দিয়ে বলল, না, আসবো না। রাগ করলি? রাগ করলে তোর ভাগের চকলেট কি আমি দিহানকে দিয়ে দিব? না, একদম না। তেঁতুলের চিৎকারে সবাই হেসে উঠল। বোনকে জড়িয়ে ধরে আদর করলো। ইহান সবাইকে একে একে জিজ্ঞেস করলো। স্বপ্নার দিকে তাকিয়ে বলল, কাকি কেমন আছো তুমি? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো, দেখো না, তুমি আসবে দেখে একটু আগ পর্যন্ত তিশা কত উত্তেজিত ছিল, এখন তোমায় দেখে কেমন চুপ হয়ে আছে। ইহান পাশ ফিরে তাকালো। দেখতে শুনতে মিষ্টি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একে ছবিতে যতটা না কিউট লেগেছে, বাস্তবে আরো ভালো দেখতে। মুচকি এসে ইহান কিছু বলতে যাবে, তার আগেই তিশা বলল, কেমন আছো? ভালো। তুমি? ভালো আছি, বলে মিষ্টি একটা হাসি দিল। ইহান হাঁ করে তাকিয়েছিল তখন। রেহেলা, পপি, স্বপ্না তিনজা। রেহেলা আফজাল সাহেবের স্ত্রী, তারপর পপি মিতুন সাহেবের, আর সবার ছোট স্বপ্না শফিক সাহেবের স্ত্রী। রেহেলার দুই সন্তান ইহান আর তিতুন। ওদিকে পপির সবার থেকে ছোট একটা ছেলে আছে, নাম দিহান। বিয়ের 17 বছরে ওনার ছেলে জন্মেছে। তারপর স্বপ্নার দুই ছেলে মেয়ে, একজন তিতাস আর তিশা। আফজাল সাহেব সবার সাথে পরিচয় হলো তো ইহান? সবাই এখানে আছে? সবাই একে অন্যের মুখ চাওয়াচাই করে দেখতে লাগলো। স্বপ্না জবাব দিলেন, সবাই আছে ভাইজান। তিনি দেখে বলেন, না, তিতাস আর মিহু তো এখানে নেই। মিহু নামটা বলতেই ইহান ভ্রু কুঁচকাল। অনেকদিন পর মিহুকে মনে পড়ল। বিদেশ থাকতে বছরে প্রায় প্রায় মনে হতো, আবার ভুলে যেত। ছোটবেলার অনেক কথাই মনে হলো তার। ইহান একটু নড়ে চড়ে বসল। তিতাস তো অফিসে, কিন্তু মিহু গেল কোথায়? মিহু, মিহু, রেহেলা বলে উঠলেন। এমন সময় মিহু আবার কোথায় চলে গেল? তিতুন বলল, মিহু আপুকে অনেকক্ষণ আগে ঘরে যেতে দেখলাম গুনগুন করে। জিজ্ঞেস করলাম, সবাই নিচে, তুমি ঘরে যাচ্ছ কেন? সে বলল, সবার নিচে কাজ আছে, আর আমার উপরে। আমি পড়তে বসবো বুঝলি, তারপর তো আর দেখিনি। ইহান ঠোঁট উল্টে দিল, মনে মনে বলল, মেয়ের সাহস কত! মানুষরা তো এমনিতেই বিদেশ ফেরা কাউকে দেখতে আসে, তাও এতদিন পর ফেরার পরও একবার হইল না। এই মেয়েকে তো মজা দেখাতেই হয়, আমাকে ইগনোর করা। রেহানা বেগম বললেন, যাকে সারাদিন বকে বকে পড়তে বসাতে পারি না, সে কিনা নিজ থেকে পড়তে বসেছে, হয়তো একা একা ঘরে বসে ফোন টিপছে। আফজাল সাহেব মিহুকে ডাকতে শুরু করলেন। মিহু ঘর বন্ধ করে ফোনে ভিডিও দেখছিল। চাচু ডাকছে, এখন নিচে যেতেই হবে তার। কোনো বাহানা কাজ করবে না এখানে। না চাইতেও মিহু ওড়না ঠিক করে বিছানা থেকে নামলো। ইহানের কথা ভেবে ঠোঁটজোড়া এক করে রাগের বহিঃপ্রকাশ করল। তারপর চেহারা স্বাভাবিক করে দরজা খুলল। ইহানের চোখ ওপরে, রাগে শরীর জ্বলছে তার।
কোনো মেয়ে তাকে পাত্তা না দিলে ভীষণভাবে রেগে যায় সে। এমন আজ পর্যন্ত হয়নি। তার কথা আর ঠোঁটের হাসি দিয়ে মেয়েরা এমনিতেই গড়ে যায়। আর সেখানে কিনা 2 তলা থেকে একটা মেয়ে আসছে। মেয়ে কিনা অন্য কিছু সে সঠিক বুঝতে পারবে না। মুখের একটা পাশ দেখা যাচ্ছে, কঠিন মুখের ভাব। দূর থেকেই বোঝা যাচ্ছে চোখ টানা টানা। সিঁড়ির কাছে আসতেই ইহার মুখ দেখতে পেল। বুকে ধক করে বাড়ি খেয়েছে সাথে সাথে। সাদা একটা জামা, রঙিন ওড়না আর পায়জামা, সামনে পাম করে বাঁধা, চুলগুলি প্রান্স বিনি করা। সেই কালো কেশের বেনি কোমর ছাড়িয়ে দোল খাচ্ছে। চিকন চাকন বডিতে মেয়েটাকে অপরূপ লাগছে। চোখের বর্ণনা কোনো সাহিত্যিক ছাড়া মনে হয় দিতেই পারবে না। এই চোখের বর্ণনা দিতে হলে তাকে উপন্যাসের বই নিয়ে বসতে হবে। গভীর কালো একটা দিঘি যেন। চিকন চাকন লাল আভাযুক্ত ঠোঁটগুলির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যাবে। সব মিলে এই মেয়েকে দেখতে অসাধারণ। রূপকথার রাজকন্যাদের বর্ণনা করা সহজ, কিন্তু এই মেয়ের বর্ণনা করা ইহানের পক্ষে অসম্ভব। বিদেশে ওয়েস্টার্ন ড্রেসের মেয়েদের সাথে এর কোনো তুলনাই হয় না। বাগানের শত শত ফুলের মেলার মাঝে এ একটা অন্যরকম ভিন্ন আর আকর্ষণীয় ফুল সে, যাকে দেখার প্রবলতা কমার নয়। ইহান স্তম্ভিত, নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রয়েছে মোহনীয় মেয়ের দিকে। বুকে ধকধক আওয়াজ হচ্ছে। আসসালামু আলাইকুম, মিষ্ট সুরে বলল মিহু। তার সুরেলা কণ্ঠের মধুতে ইহান পাগল হলো ফের। ফুলে লুকিয়ে থাকা মধুর খোঁজে পাগল ভ্রমণের মতো তা গ্রহণ করতে প্রয়াস হচ্ছে। ইহান তখনও চুপচাপ ছিল। মিহু সালাম দিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। সে সালামের জবাব আশা করে না, কারণ এই ছেলেটা হয়তো বিদেশ গিয়ে আরো বাজে হয়ে গিয়েছে। চুলের কি কাটিং, বকে যাওয়া ছেলেদের মতো আধুনিকতার ছোঁয়া লোমে লোমে। আফজাল সাহেব ছেলের দিকে তাকিয়ে মোটা স্বরে বলল, ইহান বাবা, কতবার না বলেছি সালামের জবাব দেওয়া অজিব, উত্তর নাও। ও সরি আব্বু। ওয়ালাইকুম আসসালাম। জবাবটা দিতে মনে হয় দাঁত ভেঙে পড়েছে। মনে মনে মিহু বলল, চাচু, আমি এখন ঘরে যাই। আফজাল সাহেব কিছু বলার আগেই ইহান বলে উঠল, আমাকেও রুমে যেতে হবে। শাওয়ার না নিলে শরীর চিকচিক করা শুরু করে দিবে। রেহেলা বেগম বললেন, হ্যাঁ বাবা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি তোর জন্য খাবার তৈরি করছি। তোর সব পছন্দের খাবার আছে। তুই গলদা চিংড়ির ভুনা খেতে পছন্দ করিস না? ওটা রান্না করেছি। আবার ডিমলাই ইলিশ মাছও আছে। ছানার পায়েস তো আছেই। যা তাড়াতাড়ি যা। উফ, আই লাভ ইউ আম্মু। মুচকি আসলেন তিনি। ইহান মিহুর দিকে তাকিয়ে দেখল সে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। এই মিহু কহু আমাকেও নিয়ে যা। রাগে মিহু দাঁত কিরমিরি করে আনলো। আগের অভ্যাস মনে হয় না মোটেও পাল্টেছে। অভদ্র লোক একটা। মিহু কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। লম্বা কদমে ইহান সিঁড়িতে উঠে ফিসফিস করে বলতে লাগলো, তুই উপরে যা, পরে বুঝবি। ইহান আবার আগের মতো হাঁটতে লাগলো। মিহুর শরীর জ্বলে যাচ্ছে। তার রুমটাও যে কেন ওর পাশেই থাকতে হলো। রেহেলা বেগম রান্নাঘরে গেলেন, সাথে পপিও। স্বপ্না নিজের মেয়ের দিকে তাকাতে সে ঠোঁট উল্টে ফোন টিপতে টিপতে চলে গেল। মিহু নিজের রুমের থেকে একটু দূরে গেল। ইহানের রুমের কাছাকাছি গিয়ে বলল, ওই যে আপনার রুম। তারপর পাশ কাটিয়ে আসতে চাইলে ইহান তার হাত ধরে নেয় শক্ত করে। একটানে রুমের ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দেয়। মিহু খানিক ভয় পেয়ে যায়। ইহান দাঁত কেটে মিহুকে দরজার পাশে দেওয়ালে চেপে ধরে। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে মেয়েটাকে। রাগে যেন লাল হয়ে যাচ্ছে। ছাড়ুন আমাকে। কি ধরনের অসভ্যতা এটা? আমাকে ইগনোর করছিলি? ছাড়ুন বলছি। উত্তর দে। আপনি এমন কেউ না যে আপনাকে নিয়ে আহামরি ভাবতে হবে। হবে, আমাকে নিয়ে ভাবতে হবে। আর ভাববি। রাগে শরীর জ্বলে যাচ্ছে মিহুর। এমন করে রাক্ষসের মতো ধরেছে, ছাড়ানো যাচ্ছে না। আমাকে যদি আবার এড়িয়ে যাস তো পরে মজা বুঝবি। ইহান ছেড়ে দিল মিহুকে। মিহু রাগে লোকে তাকিয়ে কিছু না বলেই চলে গেল। হাত দুটি খুব ব্যথা করছে। রাতের খাবার সবাই একসাথে বসে খায়, শুধু তিনজা পরে বসে। ইহান খেতে এসে দেখতে পেল মিহুর পাশের চেয়ারটা খালি। তিতাস বসতে যাবে তার আগেই ইহান এসে বসে পড়ল। তিতাস বোকার মতো তাকিয়ে রইল ইহানের দিকে। ইহান হেসে জিজ্ঞেস করলো, তিতাস, কেমন আছিস? ভালো আছি ইহান ভাইয়া, তুমি? এই তো। পাশ থেকে রেহেলা বেগম তিতাসকে তিতুনের পাশে গিয়ে বসতে বলল। তিতাস মিহুর দিকে তাকিয়ে তিতুনের পাশে গিয়ে বসল। আর চোখে মিহুকে দেখছে সে। মুখের ভাব কেমন করে বসে আছে, দাঁত কিটমিট করছে। রাগী লোকে একবার ইহানের দিকে তাকালো। ইহান তাকে পাত্তা না দিয়ে মুখে ভাত দিতে বলল। মিহুর গলা দিয়ে ভাত নামছেই না। ইহানকে সেও যেন কোনো সহ্য করতে পারছে না। সকালের জন্য আরো সহ্য হচ্ছে না।
মুখে ভাত দিতে পায়ে কিছু একটা ঠেকল। মুহূর্তে পায়ের ওপরে আরেকটা পা অনুভব করলো। সে জানে এটা বজ্জাত লোকটা ছাড়া কেউ না, কারণ এমন এর আগে কখনো হয়নি। মুখের ভাত হঠাৎ গলায় গিয়ে আটকালো। বিষম খেয়ে কাশতে লাগলো মিহু। গ্লাসটায় হাত বাড়াতে ইহান টেনে নিয়ে গ্লাসে মুখে দিল। ওদিকে তার বেহাল অবস্থা। রেহেলা বেগম বললেন, ইহান বাবা, পানিটা দে তাড়াতাড়ি, মেয়েটা কষ্ট পাচ্ছে। আমি কেন দিতে যাব আম্মু? ওটা ও নিতে পারে না। মিহু রাগে ফেটে যাচ্ছে। আফজাল সাহেব বললেন, এ কি কথা ইহান, পানিটা দাও ওকে। ঠোঁট বাঁকিয়ে মিহুর কাছাকাছি গিয়ে বলল, আব্বু আম্মু বলেছে বলে দিচ্ছি। ইহান দেওয়ার আগে মিহু টান মেরে ওর হাত থেকে পানিটা নিয়ে টকডক করে খেয়ে নিল। তারপর ইহানের দিকে তাকালো। সে কি সুন্দর অবুজের মতো হাসলো। মিহু নিজের পা তুলতে গিয়ে বুঝতে পারলো অসভ্য ছেলেটা বেশ জোরে সোরে তার পা চেপে ধরে রেখেছে। এখন তো পায়ের চামড়া জ্বালা শুরু করে দিয়েছে। চোখ লাল করে তাকালো মিহু। ইহান নিজের মতো করে ভাত খাচ্ছে, যেন কিছুই হয়নি। মিহু নিজের পা আবার টান দিল। কিছুই হলো না এতে। ইহান তার দিকে তাকিয়ে বাঁকা হাসল। ইহান বিড়বিড় করলো, বেশ মজা লাগছে তাই না? মিহু তাল মিলিয়ে বলল, মজা তো এবার লাগবে ডেবিন মশাই। যখন আমি চাচুকে বলবো আমার খাবার শেষ আর আমি উঠে যাচ্ছি। ইহান এতে ভাবান্তর হলো না। মিহু রাগকে দমিয়ে হাসি মুখে বলল, চাচু, আমার খাওয়া শেষ, আমি পড়তে যাচ্ছি। আজকাল কি পড়াশোনায় মন বসেছে নাকি মিহুমা? জি হ্যাঁ চাচু, ঠিক আছে যা। অনেকটা সময় যাওয়ার পরও যখন দেখলো মিহু বসে আছে, তখন পপি বলে, কি রে, তুই কি আরো খাবি নাকি? বসে আছিস যে, খিদে মেটেনি? মিহু কি বলবে জানে না। তার পা এখনো বর্বর লোকটার দখলে। সে ইহানের দিকে তাকালো। আফজাল সাহেব বললেন, কোনো সমস্যা মিহু? আসলে চাচু, পা। তার কথা শেষ হওয়ার আগেই পা হালকা হয়ে গেল। খানিক ঝুঁকে দেখতে পেল ইহান পা সরিয়ে নিয়েছে। মুচকি এসে বলল, না চাচু, কিছু না। মনে হয়েছিল কোনো পাগলা কুত্তা কামড়ে দিয়েছে। ইহানের দিকে তাকিয়ে বলল কথাটা। সে বেশ বুঝেছে এটা তাকেই বলল মিহু। সে কি, মিহু কুকুর আসবে কোথা থেকে? এমনি বললাম তিতাস ভাইয়া। মিহু চলে গেল। দাঁত কেটে ইহান তাকিয়ে দেখলো তার যাওয়া। সবাই যখন যার যার ঘরে শুয়ে গেছে, ইহান তখন মিহুর ঘরের দিকে রওনা হলো। দরজায় ধাক্কা দিতেই দেখলো ভেতর থেকে লাগানো। সে এবার আস্তে করে টোকা দিল। ভেতর থেকে শব্দ শোনা গেল, কে? ইহান জবাব না দিয়ে আবার টোকা দিল। মিহু আবার বলল, কে ওখানে? ইহান এবার পরপর দুইটা টোকা দিল। মিহুর ধারালো গলা শোনা গেল, আরে কে ওখানে? এত কথা না বলে দরজাটা খোল। মিহু ভ্রু কুঞ্চন করলো। মিহু কুহু, খুলবি দরজাটা? ও আপনি? পারবো না, যান এখান থেকে। মিহু, তোকে দরজা খুলতে বলছি। বললাম তো খুলবো না। আমি কিন্তু দরজা ভেঙে ভেতরে ঢুকবো। তখন কিন্তু তুই। ও তাই নাকি? আপনার গায়ে এত শক্তি? তো ভাঙেন না। কে না করেছে? শব্দ পেয়ে যখন চাচু আর মামুন এসে দেখবে তার ছেলে। ভেতর থেকে হাসির শব্দ শোনা গেল। রাগে ইহান হাত মুষ্টিবদ্ধ করে নিল। হাত চেপে বলল, কাল তোকে দেখে নেব, দেখিস তুই। ইহান সকালে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আফজাল সাহেব সকালে ছেলেকে ডাকতে গেলে রেহেলা বেগম বললেন, আজ বাদ দাও, কাল থেকে না হয় নিয়ম চালু করো। ছেলেটা অনেকদিন পর হয়তো শান্তিতে ঘুমাচ্ছে। আচ্ছা, কিন্তু এখন থেকে ছেলেকে ভালোবাসার সাথে একটু বুঝিও। আচ্ছা। সকালে ইহান একা নাস্তা করলো। মাকে বলল, আম্মু, বাকিরা কই? ব্রেকফাস্ট করবে না? ইহান বাবা, কাল থেকে তোকেও সবার সাথে ব্রেকফাস্ট করতে হবে, সেই সকাল 8টায়। কি বলো আম্মু? হ্যাঁ। ইহান কি জানি বলবে, তখন মিহু বলল, মামুনি, আমি একটু বের হচ্ছি। কোথায় যাবি এখন? কিছু কেনাকাটার ছিল, আর দুইটা উপন্যাস কিনবো। নিজের বই না পড়ে উপন্যাস পড়লেই হবে? হবে মামুনি, সব হবে। এবার আমি যাই। আরে আরে দাঁড়া, একা যাবি নাকি? হ্যাঁ। বলে তাড়াতাড়ি করে মিহু চলে যাচ্ছিল। দাঁড়া মিহু, একা যেতে হবে না। ইহান, তুই যা ওর সাথে। কেনাকাটা করার পর না হয় একটু ঘুরে এলি। না মামুনি, একদম না, আমি একা যেতে পারবো। মিহু দৌড় দিলেও পারল না। ইহান পিছন থেকে বলল, মিহু কুহু দাঁড়া। ইহানের কথাও শুনল মিহু। যখন রেহেলা বেগম ধমক দিয়ে বলল তখন থমকে দাঁড়ালো। ইহান বাবা, যা তোর সাথে। ইহান বাঁকা টোটে হেসে মিহুর কাছে গেল। মিহু বলল, আমি আজ যাব না, কাল যাব। ইহান তখন দাঁড় কেটে বাঁকা হেসে মিহুর বাহু খামচে ধরে বলল, যাবি না কেন? চল এখন। মিহুকে দরজার বাইরে নিয়ে আসতেই সে ঝাড়ি দিয়ে হাত ছড়িয়ে নিল। চোখ মুখ কুচকে সে ইহানের দিকে তাকালো। আমি একদম আপনার সাথে যাব না। ইহান গাড়িতে ঠেসে ধরল তাকে। কাল রাতে যে তোকে দরজা খুলতে বলেছিলাম, তখন কি করেছিলি? সরুন আপনি, না হলে কিন্তু পিন দিয়ে পেটে গুঁতো মেরে দিব।
বড্ড পাখির মতো উড়িস তুই। তোকে একটু। বুকে ধাক্কা দিয়ে মিহু সরে গেল। পিছনে গিয়ে বসিয়ে চুল ঠিক করতে লাগলো। কপাল কুঁচকে ইহান জিজ্ঞেস করলো, আমাকে তোর কি মনে হয়? পিছনে গিয়ে বসলি কেন? আমি তোর ড্রাইভার না মিহুর বাচ্চা। ডোন্ট কল মি মিহুর বাচ্চা। আই অ্যাম মিহু। জাস্ট মিহু। হ্যাঁ, এই আম মিহু। সামনে আয়। একদম না। এই, তুই জানিস আমার পাশে বসার জন্যে আর আমার বাইকের পিছনে বসার জন্যে কত মেয়ে হুমড়ি খেয়ে পড়ে আছে? আমি তো নেই। গাড়ি স্টার্ট দেওয়ার হলে দিন, না হলে আমি রিক্সা করে চলে যাব। নাম তুই, আমার গাড়ি থেকে নাম। রাগে মুখ লাল করে আনলো মেহু। মুখ ভেঙচে সে গাড়ি থেকে নেমে গেল, কিন্তু সেখান থেকে আর যেতে পারল না। বিড়ালের বাচ্চার মতো ইহান তার ঘাড় ধরে সামনের ডালা খুলে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। তারপর নিজে বসে গাড়ি লক করে দিল। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন বলে দিলাম। শ্যাট আপ। অসভ্য ইতর প্রাণী একটা। মিহুর বাচ্চা তোকে আমি। তেড়ে গেল ইহান। মিহু এবার নিজেকে খানিক গুটিয়ে নিয়ে এলো। কপাল কুঁচকে বলল, গাড়ি স্টার্ট দিন। ইহান তখনও তার দিকে ঝুঁকে তাকিয়েছিল। ভয়ের তো মিহুকে বেশ দেখাচ্ছে। ইস, ভয় পেলে তোকে যা লাগে না। আমি কিন্তু এখন মামুনিতে ডাক দেব। স্টুপিড একটা। টাইম বুঝে না। বিরক্তকর মুখের আভা নিয়ে ইহান গাড়ি স্টার্ট দিল। ওদিকে মিহু ভ্রুকুটি করে একবার তার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে বাহিরে দিল। এই লোকটার মুখ দেখলেও বিরক্ত চলে আসে তার। শপিং মলে পৌঁছে মিহু বলল, আপনি চলে যান, আমার দেরি হবে। আমি একা বাসায় চলে যাব। ইহান গাড়ির চাবি নিয়ে নেমে মিহুর হাতে ধরে ভেতরে যেতে যেতে বলল, আম্মু বলেছে ঘুরতে, তোকে নিয়েই বাসায় ফিরব। আরে হচ্ছেটা কি ইহান ভাই? সবাই দেখছে। থমকে দাঁড়ালো সে। মিহুর দিকে তাকিয়ে বলল, এই, আমি তোর কোন জন্মের ভাই? আরেকবার ভাই বলবি তো নাক ফাটিয়ে দেব। বেয়াদব মেয়ে। রাগে মিহুর ঠোঁট এক হয়ে কুঁচকে এলো। আর আমার বোন আছে অলরেডি। তোর মতো এমন বোনের দরকার নেই। তবে তোর মতো একটা গার্লফ্রেন্ডের দরকার আছে, চুটিয়ে রোমাঞ্চ করার জন্যে। মিহুর রাগ আর সরিয়ে ধরে না। সে ইহানকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে নিজের মতো করে চলতে লাগলো। আর এদিকে ইহান রাগে বেহাল অবস্থা। মিহুর কেনাকাটার পর ইহান একটা রেস্টুরেন্টে গেল। যদিও মিহু যেতে চায়নি, ইহান নিজের মতো করেই খাবার অর্ডার করলো। আপনি একা খান, আমি বাড়ি চলে যাই। মুখে লাগাম দিয়ে বসে থাক। বিরক্তকর। কিছু বললি? না। ইহান উঠে গেল ফোন হাতে নিয়ে। মিহু একবার তাকিয়ে মুখ ভেঙচি কেটে নিজের জিনিসপত্র দেখতে লাগলো। একটু পর খাবার এসে গেল। ইহান ব্যস্ত হয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো এগুলো তোর মাথায় ফেলবো। মিহু যেই না মুখে খাবার দিল, অমনি ঝালও তার তালু জিহ্বা এক হয়ে গেল। এটা কোনো খাবার না মরিচের দলা? মিহুর চোখ দুটি লাল হয়ে উঠেছে। হাত বাড়িয়ে পানি নিতে গেলে ইহান সেটা তখনের মতো নিয়ে নেয়। বাঁকা ঠোঁটে হেসে বলে, ইস, ঝাল লাগছে মিহু কুহু। তুই তো এর থেকেও বেশি ঝাল। মিহুর চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ছে। স্তব্ধ হয়ে গেল ইহান। ভেতরে যেন কোনো সুতার টান অনুভব করছে সে। হাতের পানিটা তাড়াতাড়ি করে মিহুর দিকে এগিয়ে দিল। মিহু একটানে গ্লাসের পানি খেয়ে নিয়েছে। তবু তার ঝাল কমছে না। লাল লাল চোখ দুটি দিয়ে এখনো পানি পড়ছে। ইহানের এখন যেন অস্বস্তি হচ্ছে। ভেতরে কেমন কষ্ট কষ্ট পাচ্ছে। টেবিলে তাকিয়ে লাচির গ্লাসটা দেখে তাড়াতাড়ি মিহুর মুখে ধরল। মিহু একবার তার চোখের দিকে তাকিয়ে লাচির ভাইপে মুখ ডুবিয়ে দিল। ওই লাল চোখ দুটি একদম মনে গেঁথে গেছে তার। ওই লাল লাল চেহারার দিকে ইহান বিস্মিত নয়নে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। মিহুর লাচ্ছি শেষ করে উঠে গেল। নিজের ব্যাগগুলি হাতে নিয়ে টানতে নিয়ে সে চুপচাপ চলে যেতে লাগলো। ইহানও বিল মিটিয়ে দ্রুত পায়ে মিহুর পিছু নিল। এক দোকানে গ্লাসের ভেতর সাদা স্টোনের একজোড়া পায়ের উপর চোখ চলে গেল তার। একটু থেমে তাকিয়ে আবার সামনে তাকালো। এ কি? মিহুকে কে ওভাবে কোমর জড়িয়ে রেখেছে? আর ব্যাগপত্র অমন ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? ইহান দৌড়ে গেল ওখানে। ততক্ষণে মিহু উঠে গেছে। চোখে মুখে বিরক্তির ভাব নিয়ে জিনিসপত্র ব্যাগে তুলতে লাগলো। ইহান লক্ষ্য করলো ছেলেটা মন্ত্রমুগ্ধ হয়ে মিহুর দিকে তাকিয়ে আছে। ভ্রু কুঁচকে এলো ইহানি। গলায় ধারালো তলোয়ারের ঝাঁজ নিয়ে বলল, এই যে মিস্টার, কি ব্যাপার? দেখে শুনে হাঁটতে পারে না? তার কথাতে ছেলেটা তাকালো না পর্যন্ত। মিহুর দিকে তাকিয়ে অসহায় মুখ নিয়ে বলল, সরি, আমি আসলে দেখিনি। মিহু কিছু বলল না। ছেলেটার দিকে তাকিয়ে একটু মেকি হাসলো মাত্র। ক্যান আই হেল্প ইউ? নো নো, ইটস ওকে। ইহান রেগে গিয়ে মিহুর জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে কোনো রকম ব্যাগের ভিতরে রেখে ওর হাত ধরে লোকটার সামনে নিয়ে টানতে টানতে নিয়ে গেল। গাড়িতে উঠে গম্ভীর মুখে স্টার্ট দিল। মিহু তখন ব্যাগের জিনিসপত্র ঠিক করে রাখছিল।
একটু দূর যেতে না যেতেই ইহান ব্রেক নিল। মিহু একবার সামনে আবার ইহানের দিকে তাকালো। মুখের ভাবে বিকৃত দেখাচ্ছে তার। ছেলেটা তোর দিকে ওভাবে তাকিয়েছিল কেন? আজব। সেটা আমি কি করে বলবো? তুই না করতে পারলি না? আপনার কি তাতে? আমার কি মানে? তোর দিকে তাকাবে কেন ওই ছেলে? আশ্চর্য কথা বার্তা বলছেন আপনি। দেখ মিহু, রাগ উঠাস না। আর তুই এত দেরি করছিলি কেন নিজের জিনিসপত্র ব্যাগে নিতে? নাকি পছন্দ হয়েছে? ইহান ভাই, মেরে না এখানেই পুঁতে রাখবো। আবার ইহান ভাই বলছিস? এখন বাসা থেকে শুধু বের হয়ে দেখিস তুই। তাতে আপনার কি? এসব বলার আপনি কে? যে কেউ হই, তোর দেখার কি? না করে, ব্যাস। আপনি বললেই হবে না, আমি বললেই হবে। তুই বের হবি না, আর তোকে কেউ দেখবে না। আমাকে কেউ দেখুক বা না দেখুক, আপনার কি? আপনি যে চরিত্রের মানুষ, তাতে আপনার তো 20-30টা গার্লফ্রেন্ড আছে। তাতে তোর দেখার কি? কিছুই না। দেখতে যাচ্ছি না। আপনিও আমারটা দেখতে আসবেন না। খুব রেগে গেছে ইহান। হাত বাড়িয়ে দিয়েছে মিউকে চড় দেওয়ার জন্য। সে এবার ইহানের কাণ্ডে ভয় পেয়ে গেল। ঢোক গেলে নিষ্পলক তাকিয়ে রইল। ইহান নিজের হাত নামিয়ে নিল। দাঁত এক করে ওর দুই বাহু ধরে নিজের কাছে নিয়ে এলো। মায়াবী ওই চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার ছেড়ে দিল ওকে। লম্বা নিঃশ্বাস ছেড়ে গাড়ি চালাতে লাগলো। একবার আর মিহুর দিকে ফিরল না সে। হঠাৎ এত রেগে গেল কেন বুঝতে পারছি না। দুপুরে খাবার টেবিলে মিহু আসলো না। ইহান এপাশ ওপাশ তাকিয়ে নিজের মতো খেয়ে নিল। সারাদিন আর দেখা হয়নি মিহুর সাথে। সে নিজেও ইচ্ছা প্রকাশ করেনি দেখার জন্যে। রাতে খাবার টেবিলে যখন মিহুকে দেখল না, তখন মাকে জিজ্ঞেস করবে কি না কি ভাবতে লাগলো। তেঁতুলের কানে কানে জিজ্ঞেস করলো, মিহু কোথায়? তেঁতুল ওর দিকে কেমন করে তাকালো। কি ভাবলো সে বুঝে উঠতে পারল না। আফজাল সাহেব বললেন, দুই ভাই বোনে কিসের কথা হচ্ছে? আসলে ভাইয়া মিহু অপর কথা জিজ্ঞেস করছিল। স্বপ্না বেগম চমকে উঠলেন। সন্দেহ চোখে তাকালেন ইহানের দিকে। ইহান আমতা আমতা করে বলল, আসলে সবাই একসাথে খাবার খেতে বসার কথা, তাই জিজ্ঞেস করলাম আর কি। ইহান বাবা তো ঠিকই বলেছে, খেয়ালই করিনি আমি। মিহু কোথায়? বললেন আফজাল সাহেব। তিতুন বলল, আসলে আব্বু, মিহু আপু বলল আজ রাতে স্যুপ খাবে, তাই আসেনি। তো একসাথে খেতে পারতো। পাশ থেকে রিহালা বেগম বললেন, ওর শরীরটা হয়তো খারাপ, আমি স্যুপ বানিয়ে দিয়ে আসবো ওকে। কি হলো আবার মেয়েটার? অসুস্থ নাকি? তুমি খেয়ে নাও, আমি দেখে আসবো। আচ্ছা। তিতাস কোনো রকম খেয়ে উপরে উঠল। মিহুর ঘরের দিকে গিয়ে দেখলো দরজা খোলায়। আসবো মিহু? তিতাস ভাইয়া, আসো। তোমার কি শরীর খারাপ মিহু? না তো। নিচে গেলে না কেন তাহলে? এমনি, ভালো লাগছিল না শুধু। কিছু হয়েছে? না তিতাস ভাইয়া, আমি তো ভাবলাম ডায়েট করতে শুরু করে দিয়েছো। মিহু হু হু করে হেসে উঠল। তিতাসও হেসে উঠল। যেই না শরীর, আবার ডায়েট, তাহলে তো উড়ে যাবে। দুজনে আবার হাসলো। তিতাস ভাইয়া বসো না, দাঁড়িয়ে আছো? না মিহু, কাজ আছে। তোমরা এত কাজ কি করে করো যে? কেন? এই যে সারাদিন শুধু কাজ। সারাদিন শুধু কাজ নয়, চিন্তাও আছে। তা কিসের চিন্তা? প্রিয়সীর। কি বলো? নাম বলো। কি হলো বলো না। সে এখনো মনের বাসে আছে, পরেই জেনে নিও। মিহু তাকে নিয়ে রসিকতা করছিল। দরজার বাহির থেকে ইহান সবাই দেখল। রাগ উঠলেও সামনে নিল। মুখে ভাব নেওয়া হাসি নিয়ে সে ভেতরে ঢুকলো। তাকে দেখে তিতাস ভ্রু কুঁচকে আনলো। মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করলো, ইহান ভাইয়া, তুমি এখানে? তুই এখানে কেন? এই মিহুকে একটু দেখতে এলাম, শরীর খারাপ কিনা। আমিও এই কারণেই এসেছি। অবাক হলেও মিহু মুখ ভেঙচি কাটে। হাতে ফোন নিয়ে নিজের মতো করে বিছানায় হেলান দিয়ে বসে আছে। দুই ভাই তাদের মধ্যে কথা বলতে থাকো। আচ্ছা, তুমি তাহলে কথা বলো, আমি আসছি। আমি এসেছি বলেই কি চলে যাবি? তাহলে তুই থাক, আমি যাই। আরে না না ভাইয়া, আমার তো। তিতাস ভাইয়া, মিথ্যে বলার কি আছে? যা সত্যি বলে দাও না। মিহুর কথায় ইহান দাঁত চেপে আনে। আর চোখে মিহুকে দেখল। তিতাস একবার ইহানকে আবার মিহুকে দেখতে লাগলো। তারপর খানিক জড়তা নিয়ে বলল, না ইহান ভাই, আমার কাজ আছে। তিতাস দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। ইহান মিহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হাতে এটা কার ফোন? মিহু একবার তার দিকে তাকালো। তারপর আবার ফোনে চোখ বুলিয়ে বলতে লাগলো, আমার। তোর ফোন মানে? তোকে ফোন কে দিয়েছে? চাচু। এই বয়সে আব্বু তোকে ফোন দিয়ে দিল? এই বয়স মানে? হোয়াট ডু ইউ মিন বাই এই বয়স? আমি অনার্স ফার্স্ট ইয়ারে উঠব। বুঝে শুনে কথা বলুন। তার মানে তুই খুব বড় হয়ে গেছিস? আমি এখনো ছোট নই।
কেন এসেছেন এই ঘরে বলুন তো? মিহু খেয়াল করলো ইহান তার দিকে কেমন চোখ করে এগিয়ে আসে। ভীতু চোখ মুখে সে বলল, আপনি এখন এই ঘর থেকে যান। তুই এখন খুব বড়, তাই না? হ্যাঁ, তাতে আপনার কি? আপনি যান। না হলে আমি আম্মুকে বা আব্বুকে ডাকবি, এই তো? হ্যাঁ। ইহানের এগিয়ে আসার তালে তালে মিহু নিজেকে বিছানায় গুটিয়ে নিল। দেখুন, দেখতেই তো আসছি। মা মানে, এই যে, তুই কতটা বড় হয়েছিস। মিহুর ভেতরে ভয় চেপে ধরেছে। অসভ্য ছেলেটা তো এগিয়ে আসে। ইহান মিহুর বাহু ধরল। চল একটু রোমাঞ্চ করি, দেখি তুই কতটা বড় হয়েছিস। আপনি অত্যন্ত অসভ্য খারাপ একটা লোক। তোর সাথে তো এমন কিছু করলামই না। এর আগে এসব বলছিস? ছাড়ুন আমার হাত। ইহান টেনে মিহুকে কাছে আনলো। সে দুই পা এক করে গুজে আছে। ইস, আসলেই তো তুই বড় হয়ে গেছিস। তোর সাথে রোমাঞ্চ করতে রোমাঞ্চ লাগবে। মিহু ধাক্কা দিয়ে সরে খাটের ওপার থেকে নিচে নেমে গেল। ইহান তখন শক্ত চোখ মুখ নিয়ে বলল, আর কখনো নিজেকে বড় বলবি না। আর কাল থেকে তোর ফোন আমার কাছে থাকবে, বুঝেছিস কথাটা? মিহু মুখ ঘুরিয়ে নিল। তুই ফেসবুকে ইউজ করিস নাকি? হ্যাঁ তো। অ্যাকাউন্ট ডিলিট করে দিবি কেন? তোর এখনো বয়স হয়নি তাই। আমি? হ্যাঁ তুই। আমার দরকার হয় তাই করি। আপনি এখন যান, আমি ঘুমাবো। তখন রেহেলা বেগম হাতে স্যুপ নিয়ে ভেতরে এলেন। তুই এখানে? দেখতে এসেছিলাম মিহু কুহুকে। ইহান এসব কি কথা? আব্বু আমাকে বলবে ওর থেকে ফোন নিয়ে যেতে। কেন? কিছু করেছে কি? ও ফেসবুক চালায়, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? মেয়ে মানুষ টুকটাক সময় কাটায়। আম্মু ফেসবুকে টুকটাক নয়, পুরো সময়টাই কেটে যায়। ওকে বলো এসব চালানো বন্ধ করতে। ইহান মিহুর দিকে তাকিয়ে চলে গেল। রেহেলা বেগম সুপের বাটি রেখে মিহুকে এদিকে ডাকলেন। রেহেলা বেগমের সাথে রক্তের কোনো টান না থাকলেও ওনার কাছে মায়ের আভা পায় সে। সেই ছোটবেলায় এসেছিল এবারই। তখন থেকেই তিনি ওকে আগলে রাখেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শরীর খারাপ? না মামনি, এমনি ভালো লাগছিল না। আর তুমি স্যুপ করে আনতে গেলে কেন? আমি নিজেই বানিয়ে নিতাম। আহ, কি পাকামি! যেন কত রান্নাঘরে যাস। পারিস তো ওই একটু চাইনিজ বানাতে, তাও হাত টাত পুড়ে। ফিক করে হেসে উঠল মিহু। রেহিলা বেগমকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার মা, পাগলি মেয়ে। এসব রেখে এখন কথা শুনতো। বলুন মহারানী, সারাদিন যে ফোন নিয়ে বসে থাকিস, একটুও তো পড়তে বসো না। তার কি হবে? এবারও কি তুই গ্রেপ দিতে চাস? ইহানকে যদি এই কথা বলি তো ফোন আর হাতেও পাবি না। এখন থেকে ঠিকভাবে পড়াশোনা করবি, বুঝলি? এবার এটা খেয়ে ঘুমা। রেহেলা বেগম চলে গেলেন। মিহু ইহানের কথা মনে করে মুখ পাল্টালো। যে না এক ছেলে, তার আবার এত মাতব্বরি। অসভ্য বাজে স্বভাবের লোক একটা। ইহান মিহুর নাম লিখে ফেসবুকে সার্চ দিল। একটু ঘাটাঘাটির পর আইডি পেল। প্রোফাইল পিকে ওর নিজের একটা ছবি। মুখে হাত দেওয়া, সাদা ওড়না মাথায় পরনে। শুধু মায়াবী চোখ দেখা যাচ্ছে। কি অদ্ভুত সেই চোখ! কি আবেগী সেই চোখের চাউনি! যেন শরীর শিউরে দেওয়া অনুভূতি। চোখের নিচের খানিক দূরের তিলটা একদম দিলে দিয়ে গাঁথে। ইহান স্তম্ভিত নয়নে তিলের পানে তাকিয়ে রয়েছে। ঠিক আবেগী অনুভূতি। ইহান নিচে গেল। টুকটাক ছবি ফেসবুকে পোস্ট করে সে। কখনো নূপুর পরা দুই জোড়া পায়ে, কখনো হাতের মেহেদি দেওয়া পিঠ, কখনো চোখের, আবার কখনো বা নীল আকাশের মেঘ ভর্তি ছবি। আর সেখানে হাজার ছেলের হুমড়ি খাওয়া কমেন্ট। নাইস, বিউটিফুল, অসাধারণ। এসব দেখতে দেখতে মেজাজ চড়ে গেল তার। মিহুকে রিকোয়েস্ট পাঠালো। 10 মিনিট হতে চলে অ্যাকসেপ্টের নোটিফিকেশন আসছে না। রেগে এবার সে মিহুকে মেসেজ করে, মিহু কুহু অ্যাকসেপ্ট করে রিকোয়েস্টটা। মিহু চ্যাট করা দেখে ম্যাচ রিকোয়েস্ট দেখল। আইডিও ঘুরে এসেছে সে। ইহান ভাই তাকে রিকোয়েস্ট কেন দিতে গেল? ফেসবুকে মোটামুটি ভালোই পরিচিত লোকটার। এসব দেখেও না দেখার ভান করে মিহু গ্রুপে চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে গেল। মিহুর বাচ্চা, আমি যদি তোর রুমে আসি না, তবে খারাপ হয়ে যাবে। তোর ফোনটায় আছাড় মেরে ভেঙে ফেলবো। 1 মিনিটের মাঝে রিপ্লে দে। মিহু এবার রিপ্লে দিল। কি হয়েছে? এতক্ষণ লাগে তোর? তাতে আপনার কি? কি করছিলে এতক্ষণ? কোনো রিপ্লে আসে না। মিহু, কি করছিলি? চ্যাট করছিলি নাকি কারোর সাথে? হুম। কার সাথে এত কথা বলিস? তাতে আপনার কি? আমি তোর ফোনটা না আইডিটা উড়িয়ে দিই। মিহু ঢোক গেল। এত স্বাদের আইডি গেলে সে বাঁচবি কি করে? নিজে থেকেই লিখল, কি চাই আপনার? তুই আমার সাথে কথা বলবি, আমাকে নিয়ে ভাববি। আশ্চর্য তো। রাত হয়েছে, ঘুমা। ওখান থেকে আর কোনো রিপ্লাই এলো না। ইহান লম্বা নিঃশ্বাস ফেলে দিল। সে কি একটু বেশি বাড়াবাড়ি করছে কি? মিহুকে নিয়ে যেন একটু বেশিই ভাবছে।
মিহুকে এত বছর পর দেখাতে মনে কেমন অজানা একটা অনুভূতি শুরু করেছে তার। ছোটবেলার কথা বড্ড মনে হয়। তিতাস বা অন্য কারো সাথে মিহু পুতুল নিয়ে খেলা করলে মিহুকে মারত সে। বাবার কাছে নালিশ করত। মিহু তার সাথে খেলে না। সে মিহুকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলেও চিমটি কেটে দিত। আর মিহু তখন তার ফোলা গাল দুটি আরো ফুলিয়ে কেঁদে উঠত। ইহান ফিক করে হাসলো। হেসে হেসে সে ফোনের দিকে তাকালো। মিহু এখনো অ্যাক্টিভ। তুই কি যাবি, নাকি ব্যবস্থা নিতে হবে? নাক ফুলিয়ে দিয়ে মিহু ডাটা অফ করলো। আমি আগেই জানতাম ওই লোকটা আমাকে শান্তিতে থাকতে দিবে না। আমি যে কি করব, হাই মাবুদ। মিহু ঘুমের মাঝে অনুভব করলো কেউ তার পাশেই আছে। একটা হাত যেন তাকে স্পর্শ করছে। গরম আভাসে পাচ্ছে। ঘুমের ঘোরেও মিহু ভয় পেয়ে যাচ্ছে। চোখ মেলতেই ভয় হচ্ছে কেমন। এটা সত্যি নাকি কল্পনা সে বুঝতে পারছে না। কিন্তু স্পর্শগুলি সতেজ লাগছে। মিহু আবার মিটমিট করে চোখ মেলল। দরজার কাছে একটা অবয়ব দেখে হুট করে উঠে বসল সে। সে ছায়া আবার মিলিয়ে গেল। মিহু ভয়ে ঘামতে শুরু করে দিয়েছে। কি ভয়ানক কাণ্ড! এর আগে কখনো এমন হয়নি। মিহু লাইট অন করে পানি খেতে যাওয়ার সময় খেয়াল করলো বিছানার ধারে একজোড়া নপুর। মিহু ভ্রু কুচকে সেগুলি হাতে নিল। দেখতে সুন্দর হলেও কে দিয়ে গেল সেটাই চিন্তার বিষয়। মিহু দরজা ঠেলে বাহিরে উকি দিল। সবাই তো যার যার রুমে। দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢোকার সময় খেয়াল করলো ইহানের রুমের দরজা খোলা, লাইট অন করা। দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মিহুর আর বুঝতে বাকি নেই এটা কার কাজ। দাঁত কেটে সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। নুপুরগুলির দিকে তাকিয়ে আবার ছুঁড়ে ফেল টেবিলের ওপর। বদমাইশ, অসভ্য, খারাপ লোক একটা। সারা রাত প্রেম করবে একজনের সাথে আর নুপুর দিবে আরেকজনকে। চরিত্রেই তো ঠিক নেই ওর। সকালে ইহান ছাদে গেল। যেতেই থমকে গিয়েছে। বাহারি রং এর ওড়না মাথায় দিয়ে মিহু ছাদ বাগানের গাছে পানি দিচ্ছিল। ইহানের সকালটাই মিষ্টি হয়ে গেল। ছাদে এসেছিল জিম করতে। শরীরটা একটু অলস হয়ে যাচ্ছে বলে তাল মিলিয়ে নিতে চাচ্ছিল। কিন্তু মিহুর অমন স্নিগ্ধ মুখ দেখে তার শরীর এমনিতেই চাঙ্গা হয়ে গেছে। শিশির ভেজা ঘাসের মতো ফুরফুরে লাগছে। মিহুকে কেন তার এতটা আকর্ষণীয় লাগে বুঝে উঠতে পারে না। মিহুর দিকে তাকালে টিনামিনা কারো কথায় মাথায় আসে না তার। হৃদয়টা পর্যন্ত হিম হয়ে আসে তার। মিহু যখন খেয়াল করলো ইহান তার দিকে তাকিয়ে আছে, তখন কপাল এক করে চোখ চোখ করে এলো তার। ওভাবে তাকিয়ে আছেন কেন? মেয়ে দেখেননি? তোর মতো দেখিনি। কি? কিছু না, নিজের কাজ কর। মিহুর দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ তাকে গ্রাস করে নিচ্ছে। অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মিহু চলে যাওয়ার জন্য উদ্যত হলে ইহান তাকে ডাক দিল। কোথায় যাচ্ছিস? ইহানের জবাব না দিয়ে সে চলে যাচ্ছে। আরেকটু থাক, তোকে আরেকটু দেখি। মিহুর রাগ হয় খুব। রাতের কথা মনে হতেই পানি দেওয়া পাইপটা হাতে নিয়ে ইহানের দিকে ধরে। অমনি বৃষ্টির পানির মতো ইহান ভিজতে শুরু করে দিয়েছে। মুখে লম্পট উচ্চারণ করে মিহু ফাইভ ছুঁড়ে চলে গেল। ইহান রাগ করার বদলে মুচকি করে হেসে মুখের পানি ঝাড়ল। তোর ফোলা গাল দুটি দেখলে বেশ লাগে মিহু। ঘরে গিয়ে শাওয়ার নিয়ে নিল ইহান। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ইহান হঠাৎ খেয়াল করলো টেবিলের উপর একজোড়া নূপুর, তার নিচে সাদা একটা চিরকুট। ইহান গিয়ে হাতে নিল নূপুরগুলি। তারপর চিরকুটের দিকে তাকালো। তাতে লেখা চরিত্রহীন লোক। বেশ অবাক হলো ইহান। তার মাথাতেই আসছে না চিরকুটে লেখা তার মানে কি। আর এই নূপুরগুলি তাকে কেউ কেন দিবে? বেশ ভাবনায় পড়ে গেল ইহান। খাবার টেবিলে সবাই বসে আছে। ইহানের আসার অপেক্ষা। সে আম্মু আম্মু বলে চেঁচিয়ে নিচে নামলো। আফজাল সাহেব বললেন, ইহান এভাবে ডাকছো কেন? কোনো দরকার? ইহান চেয়ারে বসতে বসতে নিজের বাবার দিকে তাকালো। তখন রেহেলা বেগম এসে বললেন, পরোটা আর ডিম পোচের জন্যই ডাকছিস তো? এই নে তোর পরোটা আর ডিম। না আম্মু, এই কারণে না। তাহলে? আম্মু, কেউ একজন আমার ঘরের নূপুর আর একটা চিরকুট রেখে গেছে। মিহু চটজলদি তাকালো ইহানের দিকে। তার সাথে বাকি সবাই। রেহেলা বেগম শুনে বেশ অবাক হলেন। আফজাল সাহেবের দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠলেন তিনি। বাকি সবাইও নিজেদের মতো করে হাসে। ইহান বুঝতে পারছে না কি এমন বলেছে যে এত হাসতে হবে। ইহান বিরক্তি নিয়ে মাকে বলল, আম্মু প্লিজ হেসো না তো। এতদিন তো জানতাম মেয়েরা নুপুর আর চিরকুট পায়। আজকাল ছেলেরাও পায় নাকি? আবার হাসির রোল পড়ে গেল। আম্মু এবার রাগ উঠছে আমার। আচ্ছা আচ্ছা, আর হাসবো না। তা কে তোকে নুপুর দিল? চিরকুটে কিছু লেখা ছিল? জানি না কে দিল। আর তেমন কিছু লেখা ছিল না। কি লেখা ছিল সে আমি বলতে পারবো না। রেহেলা বেগম হাসলেন। মিহু গলা কাশল।
দুপুর হলে ইহানের না হলে কে দিল তাকে? ইহান তার চোখে চোখ রাখতেই মিহু চোখ নামিয়ে রানে। খুব চিন্তা লাগছে বিষয়টা নিয়ে। ইহান সবার দিকে চোখ বোলালো। কার কাজ হতে পারে এটা? বাড়ির লোক ছাড়া কে আসবে? তিতাসের দিকে তাকাতেই খেয়াল করলো তিতাস মিহুর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। মুখে লাল দৃশ্য ফুটে উঠেছে। ইহান কপাল কুঁচকে আনলো। তিতাস তখন কাজের ব্যস্ততা দেখিয়ে উঠে গেল। কেউ অবাক না হলেও ইহান হয়েছে। কালকের কথা আর চাউনিতে তার সন্দেহ লাগছে কেমন। মিহুর দিকে তাকালো ও। মিহু না খেয়ে খাবার নাড়ছে শুধু। যা বোঝার বুঝে নিয়েছে সে। মিহু তখন ফোনে চ্যাট করছিল। দরজায় আওয়াজ পেয়ে সে সামনে তাকাতেই দেখে ইহান দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে আসলো। আপনি দরজা বন্ধ কেন করছেন? ওটা তোর কাজ না। কোনটা? ওই যে চিরকুটের লেখাটা। সে আমি কি করে জানবো? মিথ্যে বলবি না। হ্যাঁ তো, আমার চরিত্র নেই। তোকে আমি নুপুর দিয়েছি এটাই ভেবেছিলি? কি করে রে? কেন? তোকে আমার নুপুর দিতে বয়ে গেছে, আর আমি যেন আপনার কাছ থেকে নুপুর পাওয়ার আশায় হা করে বসে আছি। হ্যাঁ থাকবি, আমার জন্য বসে থাকবি তুই। আশ্চর্য তো, আমি কেন আপনার জন্য বসে থাকতে যাব? ইহান কতক্ষণ গম্ভীর থেকে আমি যা বলেছি তাই করবি, আমার কথা শুনেই তোকে চলতে হবে বলে চলে গেল সে। মিহু দাঁড়িয়ে মুখ ভেঙচাল। বিড়বিড় করে বলল, কোথাকার কে? তার জন্য নাকি আমার বসে থাকতে হবে? মিহু আজ নাস্তা না করে বের হয়ে গিয়েছে। আজ নাকি কলেজ যাবে। কলেজ কি এত সকালে আম্মু? না, বললো একটা বান্ধবীর বাসায় যাবে। এতটা স্বাধীনতা দেওয়া ঠিক না আম্মু। ইহান তেমন ভুল কিছু বলেনি। একটু সাবধানে রাখা দরকার, যা দিনকাল পড়েছে। খেতে খেতে বললেন আফজাল সাহেব। মুখে আরেক টুকরা রুটি তুলে নিয়ে ইহানের দিকে মুখ ফিরালেন। খাবারটা গলায় নামিয়ে বললেন, ইহান বাবা। জি আব্বু। কাল থেকে মিহু আর তিশাকে তুমি কলেজে ছেড়ে দিয়ে আসবে। তিতাস কাশতে লাগলো। হাতের সামনে গ্লাসটা নিয়ে পানি খেয়ে নিঃশ্বাস নিল। চাচার দিকে তাকিয়ে বলল, চাচা, আমি না হয় অফিস যাওয়ার সময় ওদের নামিয়ে দিয়ে আসবো। আফজাল সাহেবকে কিছু বলতে না দিয়ে আগেই ইহান বলে উঠল, তার কি দরকার তিতাস? তোর অফিস যেতে লেট হয়ে যাবে। আর অমনিতে প্রতিদিন দুই রাস্তা নিয়ে যেতে যেতে হিমশিম খেয়ে যাবে। আমতা আমতা করে তিতাস বলল, যেটা ভালো হয়। তিতাস মায়ের দিকে নজর গেলে দেখতে পায় তিনি লাল লাল চোখে তার দিকে তাকিয়ে আছেন। তিতাস আমার খাওয়া হয়ে গেছে বলে উঠে গেল। একবার ইহান তিতাসের যাওয়ার দিকে আর চোখে তাকিয়ে আবার খাওয়ায় মন দিল। স্বপ্না বেগম তেড়ে এলেন নিজের ছেলের কাছে। তিতাস, তুই এবার বাড়াবাড়ি করছিস। কিসের বাড়াবাড়ি বলো তো আম্মু? মিহুকে নিয়ে একটু বেশি ভাবছিস তুই। আবারও না করে দিচ্ছি, ওই মেয়ের দিকে আর চোখ তুলে তাকাবি না। আম্মু, আমার কাজ আছে, তুমি যাও। আমার কথা তো আর তোর ভালো লাগবে না। সেদিনও তুই মিহুকে নুপুর হলে দিয়ে এসেছিস। কি ভেবেছিস কেউ না বুঝলেও আমি বুঝবো না? আম্মু, আমার মাথাটা ধরিও না তো প্লিজ। যাও এখন। আমার জ্বালা। আরেকবার শুধু দেখি মিহুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছিস তো দেখিস ওই মেয়ের কি করি আমি। স্বপ্না বেগম চলে এলেন ঘর থেকে। তিতাস পিছু থেকে কয়েকবার ডাকলেও শোনেননি তিনি। ফুস করে নিঃশ্বাস ত্যাগ করল তিতাস। মিহুকে ছাড়া কিছু কল্পনা করতে পারে না সে। স্বপ্না বেগম খুব রেগে আছেন। সন্তান দুইটার একটাও ওনার কথা শোনে না। মেয়েকে কিছু বললেও পাত্তা পাওয়া যায় না, শুধু ফোন নিয়ে বসে থাকে। আর এদিকে ছেলের বাড়িতে পড়ে থাকা মিহুর দিকে নজর। ভেতরে অশান্তির আগুনে জ্বলছেন তিনি। ইহান তার কয়েকটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে। কলেজের বিশাল মাঠে বসেছে তাদের আড্ডা। ইহান কি বলে হাসতে হাসতে পাশ ফিরতেই চমকে উঠল। ভ্রুকুটি করে সে উঠে দাঁড়ালো। চোখের সামনে যা দেখছে তা আসলে সত্যি কিনা বিশ্বাসই করতে পারছে না সে। কলেজের মাঠে এক কোনায় মিহু দাঁড়িয়ে আছে, আর তার সামনে এক ছেলে হাঁটু গেড়ে নিচে বসে আছে। হাতে একটা ফুল স্পষ্ট দেখা যাচ্ছে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না তখন। অবাক বিস্মিত নয়নে হতবাগের মতো চেয়ে আছে। কানগুলি গরম হয়ে আসছে। ভেতরে তার উত্তপ্ত একটা হাওয়া বইছে। ইহান রেগে বেগে এগিয়ে গেল। গিয়ে আরো অবাক হলো। সেদিনের সেই ছেলেটা মিহুর সামনে। ওর সাহস কত! সে আগে বুঝেছিল অমন নজর দেখে। ইহানের রাগ আরো বেড়ে গেল। প্লিজ মিহু, উত্তর দাও। ইহান মিহুকে হাত দিয়ে পাশে ঠেলে ছেলের সামনে দাঁড়ালো সে। ইহানের অমন চোখ দেখে ছেলেটার নিচ থেকে উঠে দাঁড়ালো। আপনি দেখুন, আমার মিহুর সাথে কথা আছে। আপনি প্লিজ সরে দাঁড়ান। ইহান তখনও চুপচাপ রাগান্বিত চেহারায় তাকিয়েছিল তার দিকে। ছেলেটা হঠাৎ মিহুর হাত ধরে বলতে লাগলো, মিহুর এদিকে এসো।
মিহু নির্বাক, ভীষণ ভয়ে আছে সে। কি হয়? ইহান দাঁত কেটে ছেলেটার হাত ছড়িয়ে দিয়ে কলার চেপে ধরল। বড় বড় চোখ করে তাকালো ছেলেটার দিকে। তোমার সাহস কি করে হয় মিহুর হাত ধরার? কি করছেন? কে আপনি? মিহুর সামনে আর ভুলেও তোমাকে যেন না দেখি। ভালো হচ্ছে না, ছাড়ুন বলছি। ছাড়ুন। ছেলেটা রীতিমতো তার সাথে হাতাহাতি শুরু করে দিয়েছে। ততক্ষণে তার বন্ধুগুলিও মাঠে চলে এসেছে। আশেপাশের লোকজনে ভিড় জমেছে। মিহুর ভয়ে আত্মায় পানি নেই। সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কি করা উচিত মাথায় আসছে না। ইহানের বন্ধুগুলি ইহানকে ছাড়িয়ে ছেলেটাকে তাদের সাথে আড়ালে নিয়ে গেল। ইহান ভীষণে রেগে গিয়ে মিহুর দিকে তাকালো। আত্মা যেন কেঁপে উঠছে তার অমন চোখ দেখে। কাঠগলায় ঢোক গেল সে। ইহান তার হাত ধরে মাঠের মাঝে টানতে টানতে নিয়ে গেল। পেছন থেকে ছেলেটা মিহু মিহু বলে ডাকছে। মিহু বারবার তাকাচ্ছে ছেলেটার দিকে। ইহানের হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে গেল। ছেলেটাকে ছেড়ে দিতে বলুন। ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? মিহুর একটা কথায় ইহানকে জ্বালিয়ে দিল। মাঠের সামনে তেড়ে গিয়ে ইহান তার গাল চেপে ধরে চোখের দিকে তাকালো। এলোমেলো দৃষ্টি নিয়ে সে মিহুকে পর্যবেক্ষণ করছে। গাল থেকে হাত সরিয়ে তারপর আবার তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সারা রাস্তায় ইহান একটাও কথা বলেনি। পরিস্থিতি বুঝে মিহু চুপ ছিল। বাসার সামনে এসে ইহান ব্রেক কষল। মিহু নেমে যাওয়ার আগে সে রুড় গলায় জানিয়ে দিল, কাল থেকে আমি ছাড়া এক পাও বাসার বাইরে যাবি না তুই। যেখানে যেতে হয় আমি নিয়ে যাব। কথাটা মাথায় রাখিস। আপনি এখন বাসায় যা। মিহু বলতে চেয়েও বলল না। রাগে ফুটফুট করে সে গাড়ি থেকে নেমে ভেতরে গেল। স্বপ্না বেগম তাকে এভাবে আসতে দেখে জিজ্ঞেস করলেন, কি রে, এভাবে আসছিস কেন? কি হয়েছে? মিহু কোনো জবাব দিল না। সিঁড়ি বেয়ে নিজের মতো উঠতে লাগলো। এতে স্বপ্না বেগম ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি রান্নাঘরে রেহলা বেগমকে গিয়ে বললেন, ভাবি, আপনারাই ওই বদমাইশ মেয়েকে লাই দিয়ে দিয়ে এমন করেছেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? উত্তরে স্বপ্না বেগম বললেন, আমি ভালো করে জিজ্ঞেস করলাম, এভাবে আসছিস কেন? কিছু হয়েছে কিনা? সে আমার কথার জবাব না দিয়েই ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। কেন? ওর আবার কি হলো? আপনারা ওকে একটু বেশি লেম দিয়ে ফেলেছেন। এর পরিণতি খুব একটা ভালো হবে না ভাবি। দেখে নিন। স্বপ্না বেগম রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন। পিছন থেকে রেহলা বেগমের ডাক তিনি শুনেনি। মিহুর প্রতি রাগটা ওনার যবে থেকে ছেলেকে ওর প্রতি দুর্বল দেখেছেন তিনি। এখন আরো রাগের কারণ হলো ইহান। দুজন যেভাবে লেগে থাকে দেখলে ওনার শরীর জ্বলে যায়। মিহু এ বাড়ি থেকে বের হলে তিনি বাঁচেন। মিহু সেই যে নিজেকে ঘর বন্দি করেছে, আর বের হয়নি। বিকেল পেরিয়ে সন্ধে হয়, সে বের হচ্ছে না। এদিকে ইহানুনো খবর নেই সকাল থেকে। রেহলা বেগম খুবই চিন্তিত। ছেলের জন্য অপেক্ষা করতে করতে সে চলে এলো। ইহানকে দেখে তিনি রেগে তার কাছে গেলেন। সারাদিন কোথায় ছিলি তুই? কি হলো উত্তর দে। এমনি আম্মু, কিছু না। এটা আমার প্রশ্নের জবাব নয় ইহান। কি অনিয়ম শুরু করেছিস তুই? আম্মু বেশ ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইহান উপরে চলে গেল। ছেলের এমন কাণ্ড দেখে বেশ অবাক হলেন তিনি। চিন্তিত মস্তিষ্কে নিঃশ্বাস ছেড়ে দিলেন। রাতে ইহান খেতে আসেনি। মিহু কোনো রকম খেয়ে চলে গেল আবার নিজের রুমে। রেহলা বেগম ছেলের পছন্দের চাইনিজ বানিয়ে নিয়ে গেলেন ওপরে। তখনও ইহান ঘুমাচ্ছিল। সারাদিন চিন্তায় না খাওয়ায় অনেক ক্লান্ততে ঘুমিয়ে পড়েছে সে। মায়ের ডাকে ঘুম ভাঙে তার। উঠে দেখ, তোর জন্য কি এনেছি। কি আম্মু? চাইনিজ। রেখে দাও, সকালে খেয়ে নেব। একই কথা ইহান, ওঠ। এটা খেয়ে আবার ঘুমা। আম্মু, চুপচাপ ওঠ। ছেলেকে উঠিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন তিনি। নিজের কাছে নিজের বেশ ছটফট লাগছে ইহানের। কি এক অস্থিরতা! যেন উথাল পাথাল ভাঙ্গনেরও এক জোয়ার উঠেছে বুকের অতল গহ্বরে। আর সে ছন্ন ছাড়ার মতো ভেসে বেড়াচ্ছে শুধু। মায়া নামক এক রোগে ধরেছে তাকে। কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরতে দিচ্ছে না। ভীষণ ভালো লাগে যে মিহুকে। ওর মুখটা দেখলেই ভেতরটা কেমন ঠান্ডা লাগে। মিহু কি একটু বোঝে না? মিহুকে কেউ কিছু বললে ওর কেন রাগ উঠবে? তিতাসকে তেমন সহ্য হয় না। ও কেন মিহুকে নপুর দিতে যাবে? কেন মিহুর কাছে ঘেঁষতে চাইবে? কেউ কি বুঝতে পারে না তার অনুভূতিটা? খুব একা লাগছে। পানি শেষ হয়ে যাওয়াতে মিহুর নিচে নামল। হঠাৎ ধমকা হাওয়ায় বেগে কেউ তাকে সিঁড়ির রেলিংয়ে ঠেসে ধরল। অন্ধকারে কে এমন করলো বুঝতে পারছে না সে। চোখে মুখে নিঃশ্বাসের গরম আভা পাচ্ছে। তরাস গতিতে ঢোক গেল মিহু। গায়ের গন্ধ তো বলছে এটা ইহান ছাড়া কেউ নেই। নিশ্চিত হওয়ার জন্য সে ধীর গলায় প্রশ্ন করল, কে? কিন্তু উত্তর এল না। আমতা আমতা করে বলল, ইহান ভাই।
শ্, তোকে না মানা করেছি, আমাকে ইহান ভাই বলবি না। ফিসফিস কণ্ঠে বলল ইহান। হুট করে মিহুর গাল হাতের আঁচলে নিয়ে এলো সে। মিহু ক্রমশ ভয় পাচ্ছে। ভেতরে ধকধক আওয়াজ হচ্ছে। শরীর থরথর করে কাঁপছে তার। ভয় পাচ্ছিস আমাকে? এত কাঁপছিস কেন? অন্ধকার, তবুও উপরে থেকে মিটমিট করে আসা আলোতে বেশ দেখতে পাচ্ছিল মিহুকে। মিহুর ছলছল চোখগুলি তাকে অবলোকন করছে দেখে অনুভূতি হতে লাগলো। আমাকে কেন পছন্দ করিস না তুই? মিহু বলল না। আমাকে কেন তোর ভালো লাগে না? কারণ আপনি সবসময় আমার সাথে ঝগড়া করেন। যদি ঝগড়া না করি তবে পছন্দ করবি? বল, ঝগড়া না করলে আমার সাথে তোর ওই মধুর মতো ঠোঁটে আসা মিষ্টি কথা বলবি? ইহান ঘরে উপনীত হয়েছে। বৃদ্ধাঙ্গুল কখন মিহুর ওই নরম কাঁপন্ত ঠোঁট স্পর্শ করে ফেলেছে টেরই পায়নি সে। মিহু তখনই সরিয়ে এলো। কাঁপা কাঁপা হৃদয়ে থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে সে। ইহানের দিকে একবার তাকিয়ে বামপট নিয়ে দৌড়ে ঘরে চলে গেল। দরজা লাগিয়ে ধপ করে নিচে বসে পড়ল। ভেতরটা ধড়বড় করে কাঁপছে। গলাটা শুকিয়ে চৌচির হয়ে গেছে। হৃৎপিণ্ডটা অনবরত আওয়াজ তুলে লাফাচ্ছে। সাথে মনে কত শত প্রজাপতি। এমন হওয়ার কারণ বুঝতে পারছে না মিহু। চোখের সামনে শুধু ইহান ভাইকে ভাসছে। কয়েকদিন ধরেই ইহান বারবার মিহুর সামনে যেতে চাইলেও মিহু তার থেকে দূরে দূরে থাকছে। কলেজেও যাচ্ছে না, চুপচাপ ফোন নিয়ে ঘরে বসে থাকে। ইহান মেসেজ করতেই সে ডাটা অফ করে বের হয়ে আসে। মিহুর মনে অজানা ভয় কাজ করছে। ভেতরের কথা আর মস্তিষ্ক এক হচ্ছে না। দু রকমের মতবাদে হাঁপিয়ে উঠেছে সে। মিহু ছাদে আমার সাথে দেখা করবি রাতে, কথাটা যেন মাথায় থাকে। মিহু মেসেজ দেখে ঢোক গেল। মনে মনে অনেক চিন্তা করতে লাগলো সে। বিড়বিড় করে বলল, ইহান ভাই, কেন এমন করছেন আপনি? মিথ্যে মায়া কেন জড়াতে চাইছেন? এ মায়া তো আমার সইবে না ইহান ভাই। রাতে মিহু দরজা বন্ধ করে শুয়েছিল। আজ ডাটাও অন করেনি। জানে ইহান ভাই হয়তো অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে। ভেতরে ভয় হচ্ছে। অনুভূতি ভাঙার নিদারুণ নির্মম কষ্ট। 11টার উপরে বেজে গেলেও ইহান মিহুর সন্ধান পাচ্ছে না। রাগে শরীরটা জ্বলে যাচ্ছে। ফেসবুকে ঢুকে দেখে মিহু 4 ঘন্টা ধরে ফেসবুকে নেই। মেজাজ একদম বিগড়ে গেল। মিহুর ঘরে যাওয়ার জন্যে নামতে যাওয়ার আগেই তিশা এসে হাজির। আচমকা ইহান বলে ফেলল, মিহু তুই? তিশা কপাল এক করে জবাব দিল, ইহান ভাইয়া আমি। ও, তুই? এত রাতে ছাদে? এমনি। তুমি কি করছিলে? একটু বাতাস খেতে এলাম। তাহলে চলো যাই। হুম। ইহান আবার ছাদে গেল। তিশা তার থেকে দূরে দাঁড়িয়ে আছে। মায়ের জোড়াজড়িতে এসেছে সে। ইহানকে ছাদে আসতে দেখে তিশাকে জোর করে পাঠালেন স্বপ্না বেগম। মেয়ের কথা শুনেছে বলে খুব খুশি তিনি। এদিকে খানিক অস্বস্তি হচ্ছে তিশার। স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলো, ইহান ভাইয়া, দিনকাল কেমন যাচ্ছে তাহলে? এই তো। আবার বিদেশ ফিরে যাবে নাকি? ইচ্ছে ছিল, কিন্তু এখন নেই। কেন? কারণটা কি মিহু? চমকে উঠল ইহান। চটজলদি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তিশার দিকে। তিশা উত্তরে মুচকি হেসে, কি ভেবেছ? বুঝি না কিছু। বুঝতে পারি ইহান ভাইয়া, নরম গলায় বলল। ইহানের গলা দিয়ে কথা আসছে না। সে কিছু বলতে যাবে, তখন তিশার ফোনে কল এলো। তিশার নাম্বার দেখে ইহানকে বলে ছাদের এক কোণায় চলে গেল কথা বলতে বলতে। বোধশক্তি শূন্য লাগছে নিজের কাছে। কেমন অস্থির লাগছিল বলে নিচে নামতে যাওয়ার আগে আবার থমকে গেল সে। সামনে তার বাবা দাঁড়িয়ে আছেন। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, এসো আমার সাথে। কিছু না বলে চুপচাপ বাবার পিছু যেতে লাগলো। আফজাল সাহেব ইহানের রুমে এসেছেন। পিছনে ইহানও আমতা আমতা করে বলল, কিছু বলবে আব্বু? উনি কিছুক্ষণ থমকেছিলেন। তারপর বলতে লাগলেন, ইহান বাবা, তুমি তো জানোই মিহুর ব্যাপারে। খুব ছোটবেলায় ওকে এনেছিলাম এই বাসায়। ওর বাবা মা কেউ ছিল না। অনেকটাই ছোট ছিল তখন। মিহুকে আদর করে বড় করেছি। তিতুন, তিশার থেকে কখনো আলাদা করে দেখিনি। যখনই ওদের জন্য কিছু এনেছি, তখন মিহুর জন্যও এনেছি। মিহু আমাদের খুব ভালোবাসে। যখন যা করতে বলি তাই করে। মিহুর সাথে ছোটবেলা থেকেই তোমার সম্পর্ক বেশ একটা ভালো ছিল না। ঝগড়া করতে মারতে ওকে। এখনো দেখি তেমন পরিবর্তন হয়নি। মেয়েটার আপন বলতে আমরা ছাড়া কেউ নেই। কখনো এমন কিছু করো না যেন কষ্ট পায়। কাউকে আঘাত দেওয়া ঠিক নয় বাবা। আর একটা কথা, তুমি বড় হয়েছ। নিজের জীবনের সিদ্ধান্ত নিজের নেওয়ার সময় এসেছে তোমার। কখনো তোমার উপর কিছু চাপিয়ে দিব না আমি। আফজাল সাহেব দম নিলেন। তারপর আবার বললেন, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো মাইসন। আফজাল সাহেব চলে যাওয়ার পর ইহান বিছানায় বসে পড়ল। তাকে চিন্তিত লাগছে। বাবার বলে যাওয়া কথাগুলি মাথায় লাগছে ঘন বস্তুর মতো। চোখ বন্ধ করে ভাবতে বসল। 12টার ওপরে বাজে।
ইহান বাহির থেকে এসে স্তব্ধ হয়ে গেল। আকাশ ভেঙে পড়ার মতো চোখ মুখ করে ধীর পায়ে সে ভেতরে ঢুকলো। নিজের কাছে বিশ্বাসই হচ্ছে না এমন কিছু। নিষ্প্রাণ নির্জীব এক খণ্ড দেখাচ্ছে তাকে। আস্তে আস্তে এগিয়ে গেল ভিতরে। ড্রয়িং রুমের এক কোণায় গিয়ে দাঁড়ালো। মিহু শাড়ি পরেছে, জর্জেট নেভি ব্লু আর কালোর মাঝে একটা শাড়ি। কি অসম্ভব মায়াবতী লাগছিল তখন। মাথা নিচু করে সে সবাইকে শরবত আর নাস্তা দিচ্ছে। কাজল কালো অশ্রুসিক্ত দুই নয়নে একবার তার চোখের দিকে তাকিয়ে আবার নামিয়ে ফেলল। ইহানের বুকে সেই চাউনি বান হয়ে বিঁধল। আহ, কি মরণ যন্ত্রণা! ভেতরটা ছাড়কার করে দিচ্ছে। স্বপ্না বেগম ইহানের দিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসলেন। অবশেষে মনের আশা পূর্ণ হলো। কাঙ্ক্ষিত চাওয়ার অনেক দূর এগিয়ে গেছে তিনি। আরেকটু বাকি। আফজাল সাহেবকে কয়েকদিন ধরেই এক কথা বলছেন তিনি। অবশেষে তিনিও রাজি হলেন বিয়েতে। হবেই না বা কেন? ছেলের অবস্থা বেশ ভালো। ৫৬,০০০ টাকার বেতন, ঢাকা শহরে বাড়ি গাড়ি সব আছে। আর কি চাই? আফজাল সাহেব বললেন, আপনাদের কি মেয়ে পছন্দ হয়েছে? চোখ বন্ধ করে নিল ইহান। ভেতরটা তছনছ হয়ে গুড়িয়ে যাচ্ছে। চোখের কোণায় আসা পানিটা আড়াল করে নিলেও মায়ের চোখ এড়ায়নি। তিনি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। তাদের থেকে উত্তর এলো, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের ছেলে পছন্দ হলে বিয়ের কথা এগিয়ে নেব। আলহামদুলিল্লাহ। আফজাল সাহেবের সাথে বাকি সবাই বলল। তিনি মিহুকে ভেতরে যেতে বললেন। মিহু চলে গেল। বুকটা ফেটে কান্না আসছে। মায়া কেন সবাইকে ঘিরে ধরে? চাইলেও কেন সারানো যায় না এই জাল? মিহু যাওয়ার পর ইহানও নিজের রুমে চলে গেল। দরজা আটকে চাপা কান্নায় কষ্ট বের করে দিচ্ছে। ভালোবাসা হারানোর কষ্ট কোনো পুরুষকে শক্ত থাকতে দেয় না। চোখের কোণায় অশ্রু দেখা দিতে আসবেই সেই সময়টায়। নোনা জল তখন সঙ্গী হয়ে ওঠে। কান্না করতে করতে ইহান ঘুমিয়ে গেছে। সেদিন আর বের হয়নি ঘর থেকে। এরপর দিন সকাল সকাল বাড়ির সবাই ছেলের বাড়ি দেখতে যাবে। ইহানকে রেহেলা বেগম ডাকলেও সে যাবে না বলে দিয়েছে। মিহুকে নিতে চেয়েছিলেন আফজাল সাহেব। বলেছিলেন, থাকবি তুই, সংসারটা তোর হবে, তোর দেখে নেওয়াটা জরুরি না? মিহু শরীর খারাপের বাহানাতে থেকে গেল। ভাঙা হৃদয়ে আর সুখে থাকার স্বপ্ন দেখে না সে। পুরো বাড়ি নীরব, স্তব্ধ, গম্ভীর। কারো কোনো সারা শব্দ নেই। মিহু অনেক ভেবে ইহানের ঘরের সামনে গেল। গলা উপচে কান্না আসলেও হজম করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। তবে অশ্রুসিক্ত ওই লাল চোখ দুটি আড়াল করতে পারল না। নিজেকে শক্ত করার চেষ্টা করে ইহানের দরজায় টোকা দিল। ভেতর থেকে শব্দ পাওয়া গেল না। মিহু আবার টোকা দিল। ইহান ধাতস্থ গলায় প্রশ্ন করল, কে? মিহু জবাব দিতে পারছে না বলে আবার টোকা দিল। ইহান রাগী আর বিরক্তির কণ্ঠে বলল, কে বলবে তো? কেন বিরক্ত করছো? মিহু ধরে আসা গলায় বলল, ইহান ভাই, আমি। বিষয়টা ইহান কয়েক সেকেন্ড ধরে বুঝল। তারপর বিদ্যুৎ গতিতে দরজা খুলে মিহুকে জড়িয়ে ধরল সে। ইহানের চোখের পানি টপটপ করে পড়তে লাগলো। মিহুকে ছাড়া থাকা তার পক্ষে অসম্ভব। মিহুকে হারাতে দিতে পারবে না সে। বুকের সাথে শক্ত করে চেপে ধরেছে। মায়া থেকে ভালো লাগা, তারপর ভালো লাগা থেকে কখন ইহান তার মনে একটা জায়গা করে নিয়েছে মিহুর অজানা। সে চোখের পানি ঝেড়ে ফেলে নিজেকে ছাড়ালো ইহানের থেকে। নাক টেনে বলল, আপনার সাথে দেখা করতে এলাম। হয়তো আর কখনো এভাবে দেখা হবে না। আপনার তো ভালোই ঝগড়া করতে হবে না, কাউকে সহ্য করতে হবে না। লাল লাল চোখ দুটি নিয়ে ইহান মিহুর বাহু চেপে ধরল। দাঁত চেপে বলতে বলল, তোকে ছাড়া আমি থাকতে পারবো না মিহু। খুব কষ্ট হচ্ছে মিহুর। ভেতরটা মনে হচ্ছে এক্ষুনি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আর তোকে হারাতে দিতে পারবো না, পারবো না। তুই এই বিয়ে করতে পারবি না। না করে দে বিয়েতে। মিহু ছাড়িয়ে নিল নিজেকে। শক্ত হওয়ার চেষ্টা করে বলল, আমি একা যে বিয়ে করছি এমন তো নয় ইহান ভাই। কপাল কুঁচকে সে জিজ্ঞেস করলো, মানে? মানে আমার বিয়ে হয়ে যাওয়ার 2 দিন পরই আপনার বিয়ে। আমি বৌভাতের পর দিন এখানে আসার পর আপনার গায়ে হলুদ হবে ইহান ভাই। আর তারপরে তিশা আপুর সাথে বিয়ে। গলা ভার হয়ে এলো মিহুর। ইহান অনেক রেগে গেছে। মিহুকে আবার বাহু খামচে ধরে নিজের কাছে নিয়ে এলো। বলল, তোর মাথা ঠিক আছে মিহু? তিশাকে আমি কখনো বিয়ে করব না। আপনার কথাতেই হবে না ইহান ভাই। চাচু অনেক আগে থেকেই স্বপ্না চাচির কথা বলে রেখেছে এই বিষয়ে। এসব কি বলছিস মিহু? তোকে ছাড়া আমি কাউকে চাই না। স্তব্ধ হয়ে গেল মিহু। কি বলবে এখন? আবার কেন চেঁচে পড়ে মিথ্যে মায়ে আটকাতে এলো নিজেকে। ভাগ্যকে সে মেনে নেবে। মিহু চলে যেতে চাইলে ইহান তার পথ আটকায়। মিহু, তুই কি ওই ছেলেটাকে বিয়ে করে সুখী হবি? আমার প্রতি কি তোর কোনো অনুভূতি নেই?
চোখ ভর্তি পানি নিয়ে মিহু ইহানের চোখের দিকে তাকিয়ে আছে। আমি তোকে বিয়ে করব, আজ এক্ষুনি, আয় আমার সাথে। মিহু কানকে বিশ্বাস করতে পারছে না। ইহান ভাই কি বলছে? কানে ভো ভো করে শব্দ হচ্ছে। পাথরের মতো দাঁড়িয়ে আছে শুধু। আমি তোকে বিয়ে করব, তারপর যা হবার হবে। আর আশা করি আম্মু আব্বু নারাজ হবে না, কিন্তু আমি আগে তোকে বিয়ে করে নিজের করে নিতে চাই। ইহান ভাই একেবারে চুপ। আর কোনো কথা বলে একদম মাটিতে পুঁতে রেখে দেব। তুই অন্য কারো হতে পারবি না। তুই এই বাড়ি থেকে চলে গেলে আমি ঝগড়া করব কার সাথে? কার ফোলা গাল দেখবো আমি? তোকে বিয়ে করে আমার করে নেব মিহু। ইহান কথা শেষ করে মিহুকে হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যেতে লাগলো। মিহু কিছু বলছে না, বেকুবের মতো চেয়ে আছে শুধু। এই সম্পর্ক অন্য কেউ মেনে না নিলেও চাচু মেনে নেবে, এতে তার কোনো সন্দেহ নেই। কিন্তু টান পাওয়া সুতা যে ছিঁড়তে চাইছে না। মনে মনে শুধু ভাবছে, এই ইহান ভাইকে বিয়ে করে আমি বিয়ের পর ঠিকঠাকভাবে থাকতে পারবো তো? লোকটা কি আমাকে শান্তিতে থাকতে দিবে? হাই ইহান ভাই। সমাপ্ত।